এই ব্রিগেড গ্রাউন্ড আমরা উপস্থিত হয়েছি, এখানেই প্রধানমন্ত্রী মোদির সভা। আমরা সেই সভায় দেখব কি অবস্থা হয়েছে, কি হচ্ছে না হচ্ছে। আরে হিরণজি, আরে তুমি এখানে? আমি দেখতে এসেছিলাম আমাদের মানে পরশুদিনকে আসবে আমাদের প্রধানমন্ত্রীজি শিব ব্রিগেডের রাজাবাবু আমাদের এটার পুরোটা দেখছেন। আচ্ছা। আমি সকালবেলায় এসেছিলাম দেখতে কি অবস্থা। এরকম ওয়েদার থাকলে খুব ভালো হবে, মানুষের কষ্ট হবে না, মানুষের কষ্ট হবে না। নাহলে যা ওই কাঠ ফাটা রোদ হলে। তো তুমি খড়গপুর থেকে কবে এসছো এখানে, মানে কয়েকদিন হলো নাকি? না, আমি অ্যাকচুয়ালি কালকে এসেছি। আমার কালকে অ্যাসেম্বলিতে স্ট্যান্ডিং কমিটি ছিল। আচ্ছা। তো আজকেও আছে স্ট্যান্ডিং কমিটি, কালকেও আছে। আর 3 দিন স্ট্যান্ডিং কমিটি করে পরশু দিনকে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে, করে তারপরে খড়গপুর চলে যাবো 15 তারিখে। তো তুমি খড়গপুরে তো জনপ্রিয়তম বিধায়ক, তুমি ওখানে কাউন্সিলরও না? হ্যাঁ, আমি ওখানে কাউন্সিলর। হ্যাঁ, মানে তুমি বিধায়ক এবং কাউন্সিলর। হ্যাঁ, বিজেপির মনে হয় একমাত্র ওখানকার বিধায়ক এবং কাউন্সিলর। 33 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড নম্বর 33। আচ্ছা, একটা জিনিস বলো তো, একজন বিধায়ক, একজন কাউন্সিলর, এখন তো বিধানসভার ভোট সামনে চলে এলো, তো চলো এখানটায় বসি। এই বিধানসভার ভোট তো চলে এলো, এখন তোমাকে যদি তোমাকে যদি বলা হয় যে তুমি যে কাজগুলো তোমার করার কথা ছিল বা যে কাজগুলো তুমি করতে চেয়েছিলে, তুমি করতে পেরেছো? মানে তুমি কতটা পেরেছো, কতটা পারোনি? তুমি যদি তোমাকে নিজের মূল্যায়ন করতে হয়, তুমি কি বলবে? না, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যতজন বিধায়ক আছে 294 জন, যদি আপনি বিচার করেন, তো গত 5 বছরেতে খড়গপুরেতে আমি যা কাজ করেছি, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো বিধানসভাতে সেই কাজ হয়েছে। আমার যতটুকু সামর্থ্য আমি সেটা করেছি। এখন রাজ্য সরকারের তরফে যেগুলো করার কথা ছিল সেগুলো করেনি, তো সে বিষয়ে আমি যাবো না। মানে ধরো 135 কোটি টাকার অমৃত 2.0 জলের যে আমাদের খড়গপুর সদরের যে ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছিল 135 কোটি টাকা, তাই বলে আমাদের ফান্ডে টাকাটা কোথায় গেল? তো এই করতে করতে যখন আমি বিভিন্নভাবে আরটিআই করলাম, তখন জানতে পারলাম, এবং আমাদের বিশ্বনাথ দা আছেন যিনি অনেক প্রচুর আরটিআই করেছেন, তো বিশ্বনাথদার কাছ থেকে বিভিন্ন আরটিআই নিলাম। সেখানে দেখলাম যে এই সরকার 2011 থেকে বিভিন্ন ফান্ডের টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ট্রেজারি থেকে সাইফন করে অন্যান্য খাতেতে সেগুলো ব্যবহার করে দেয়। তো সেটা নিয়ে আমি প্রশ্ন তুললাম আমাদের অ্যাসেম্বলিতে, মেনশনেতে বললাম, বাজেট সেশনে বললাম যে ট্রেজারি থেকে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা অন্য ফান্ডের টাকা অন্য জায়গাতে সাইফন করছে, এবং আমাদের ভয়ঙ্কর ব্যাপার তো এটা। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। সব কেন্দ্রের টাকা আসছে, সেই তুমি টাকা ব্যবস্থা করছো, সেই টাকা এক ফান্ড থেকে এক ফান্ডে চলে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে না। না, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো, যে জন্য যেটা আমি প্রথম প্রশ্নটা তুলেছিলাম বিধানসভাতে একজন বিধায়ক হিসাবে, মানে এটা আরেকটা কথা বলে রাখি যে গত 5 বছরে আমি যেটা লক্ষ্য করলাম বিধানসভাতে 294 জন বিধায়কের মধ্যে সবচাইতে যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো, ক্রিটিক্যাল ইস্যুসগুলো, সেগুলো কিন্তু আমি তুলেছি গত 5 বছরে। ধরো কৃষক আত্মহত্যা, 122 জন কৃষক আত্মহত্যা করেছিলেন 2021 সালে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর থেকে। সেই যেই প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর থেকে এত কৃষকের 122 জনের আত্মহত্যা, এবং সেটা রিপোর্টটা দিয়েছিল পশ্চিম মেদিনীপুরের যে থানাগুলো আছে, সেই থানার যে এসআইও অফিসার থাকে, মনে পড়ছে, এটা বড় খবর, বিরাট খবর হয়েছিল। সেইটা ইস্যুটা তোলার পরে ওরা তখন কি করলো, আমি বললাম লাঞ্চ আওয়ার্সের আগে, লাঞ্চ আওয়ার্সের পরে মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উঠে বললেন যে না না, পুলিশ যে রিপোর্টগুলো দিয়েছে সমস্ত রিপোর্টগুলোই মিথ্যে। আমি প্রশ্ন করলাম, তো পুলিশ মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী, মানে স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট দিচ্ছেন সেটা ভুল, এবং আপনারা যে রিপোর্টটা পাঠাচ্ছেন এনসিআরবি কে, সেই রিপোর্টটা ঠিক। এনসিআরবি তে পাঠিয়েছে যে কোনো আজ অব্দি 2011 থেকে 2006, মানে সেই সময় আমি তুলেছিলাম 2021-এ কোনো নাকি কৃষক আত্মহত্যা হয়নি। 2011 থেকে 2026 আজ অব্দি সিএজি কে অডিট করতে দিল না। এই প্রশ্ন আমি কিন্তু বিধানসভাতে তুলেছি, তার কিন্তু কোনো উত্তর না মুখ্যমন্ত্রী দিয়েছে না অর্থমন্ত্রী দিয়েছে, মানে কোনো হিসেব হবে না, আমরা যা ইচ্ছা করবো। এবং ধরো আমি তোমার একটা কথা বলি, ধরো সাইকেল দিচ্ছে, ধরো কন্যাশ্রী সাইকেল, লক্ষ্মীর ভান্ডার, ধরো কন্যাশ্রীর মতো একটা বিরাট, যেটা ওরা বলছে যে আমরা ইউনিসেফ থেকে পুরস্কার পেয়েছি, অমুক পেয়েছি, তো আমি মেনে নিলাম না, খুব ভালো প্রকল্প কন্যাশ্রী, এবং বাচ্চা মেয়েদের একটা খুব ভালো সুরক্ষা দিয়েছে। কিন্তু সিএজি যখন সেটা নিয়ে অডিট করতে বললো কন্যাশ্রী ডিপার্টমেন্টের মন্ত্রী লিখে দিচ্ছে জি the documents are very confidential, we are not going to give you any document for the audit। তো সেই সই করা কাগজটা আমি বিধানসভায় তুলে ধরলাম যে একটা মাননীয় মন্ত্রীর ডিপার্টমেন্ট, তিনি লিখতে পারেন সিএজি কে যে আমি ডকুমেন্ট দেবো না, এটা কনফিডেন্সিয়াল। হাউ কুড ইট বি কনফিডেন্সিয়াল? তো এই যে প্রশ্নগুলো
মানে খড়গপুর সদরের বিধায়ক না, একজন পশ্চিমবঙ্গের বিধায়ক হিসাবে গত 5 বছরেতে সিএজি কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, কৃষক আত্মহত্যা, তারপরে তোমার ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন, সেখানে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে, সেটা নিয়ে আমি যখন হিসাব চাইলাম, তার সমস্ত ডিসক্রিপেন্সি। এই যে তুমি আমাকে কথাগুলো বলছো, প্রতিটা কথাই কিন্তু ভয়ে, আতঙ্কে। কিন্তু আমি একটা জিনিস আমার মনে হচ্ছে, এই যে তুমি ঠান্ডা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে তথ্যগুলো দিচ্ছ, মানে তথ্য দিচ্ছ। তুমি যখন মাটির মানুষের কাছে যাও, তারা তো এই রকম, মানে এই যে তথ্যের হিসেব নিকেশ, এগুলো তো মাটির মানুষদের কাছে ওই রকম তো লাগে না। তারা দেখে আমার বাড়ির সামনে এই নালা দরকার ছিল, নালাটা হয়েছে কি হয়নি, আমার বাড়ির সামনে আমার ছেলেটা সাইকেল পেয়েছে, কন্যাশ্রীতে পেয়ে গেছে। কিন্তু তুমি সত্যি হিসেব দিচ্ছ, তোমার এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু যাদের কাছে তুমি ভোট চাও, যারা ভোট দেয়, তারা কি এই তথ্য নিয়ে থোড়াই কেয়ার করে? না, আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম সেই তথ্যটা হলো, এটা হলো পশ্চিমবঙ্গ সরকার কিভাবে চলছে এবং গোটা পশ্চিমবঙ্গ সরকার কিভাবে দেনায় জর্জরিত হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কিভাবে ম্যানিপুলেশনস করে চলেছে, সেইগুলো এখনো কিন্তু কোর্টে যায়নি। এগুলো কোর্টে নিয়ে যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো আমাদের বিধানসভার বিধায়করা বা সমষ্টিগতভাবে আমরা হয়তো কোথাও একটা পিছিয়ে আছি, এগুলো নিয়ে হয়তো কোর্টে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি একা তো কোর্টে গিয়ে লড়তে পারবো না। বড় প্রশ্ন, যে প্রশ্নটা মানে তোমার খারাপ লাগতে পারে শুনে, না না, আমার কোনো কিছু খারাপ কেন লাগবে? খারাপ ভালো তো পুরো দেখুন একটা পার্সপেক্টিভের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ আর তুমি, তোমাদের মধ্যে নাকি ওই রাশিয়া আমেরিকার মধ্যে একটা ব্যাপার আছে। না, এরকম আমি জানি না। আমি আজ অব্দি সংবাদ মাধ্যমে কখনো এসব নিয়ে কখনো কথাও বলিনি, আর আমার বলার দরকারও পড়েনি। আমার যেটুকু মনে হচ্ছে খড়গপুর সদর সম্বন্ধে, সেটা হলো যে খড়গপুরের মানুষজন বা কার্যকর্তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে দিলীপবাবু হয়তো প্রথম 2016-তে গিয়ে খড়গপুরের বিজেপির বিধায়ক হয়েছেন, হয়তো খড়গপুরে বিজেপির পতাকা হয়তো উনি প্রথম প্রতিষ্ঠিত করেছেন, বা বিজেপিকে প্রথম হয়তো জয় উনি ওখান থেকে দিয়েছেন, বা সেটাকে আমি বলেছিলাম যে না, এটা হয়তো মিথ্যে প্রচার চালাচ্ছ তোমরা, এটা মিথ্যে প্রচার। কারণ 2014 লোকসভাতে যখন দেশেতে কংগ্রেস সরকার, যখন খড়গপুর সদরে কংগ্রেসের বিধায়ক, সেই সময় 2014 দিলীপবাবু তখন বিজেপি জয়েনও করেননি। সেই 2014 যখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, খড়গপুর সদরের বিধায়ক পর্যন্ত কংগ্রেসের, সেই সময় কিন্তু 12,000 লিড দিয়েছিল 2014-তে খড়গপুরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। 2014 দুটো লোকসভা পেয়েছিল, কিন্তু বিধানসভা থেকে মাত্র 3টে মনে সিট পেয়েছিল। তো তার মধ্যে দিলীপবাবু জিতেছিলেন, কিন্তু সেই 12,000-এর লিডটা কিন্তু 2 বছরে 6,000 হয়ে গেছিল। এবং 2019-তে মানুষ ওখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এতটাই ভালোবাসেন যে লোকসভাতে 2014 লোকসভাতে মানুষ 12,000 ভোটে জিতিয়েছিল। 2019-তে মানুষ খড়গপুর সদরের মানুষ প্রধানমন্ত্রীকে 42,000 ভোট দিয়েছিলেন, ভোটে প্লাস করেছিলেন। 42,000 ভোটে প্লাস করেছিলেন, মানে 42,000 ভোট এক্সট্রা দিয়েছিলেন খড়গপুর সদর থেকে। মানে মানুষ কতটা ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, মানুষ কতটা ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এবং দিলীপবাবু কিন্তু শুধু খড়গপুরের জন্যই লোকসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু যেই বাই ইলেকশন হলো 2019-এ, তার কয়েক মাসের মধ্যে সেই ভোটটা -22,000 হয়ে গেল। তার মানে 42,000 আরও 22,000 মাইনাস, তার মানে প্রায় 64,000 মাইনাস হয়ে গেল খড়গপুর সদর। তার 2 বছরের মধ্যে 2021-এর ভোট, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী আবার জিতলেন। মানে আমি সেখানে ভোটে দাঁড়িয়েছিলাম, কিন্তু মানুষ ভোট প্রধানমন্ত্রীকে দেয়। তো 64,000 কভার করে 3,771 ভোটে মানুষ বিজেপিকে জিতিয়েছিল। মানে 64,000 কভার করার পরে 3,771 ভোটে মানুষ জিতিয়েছিল। তো এই যে পরিসংখ্যান, এই যে হিসাব, এত খড়গপুরের মাটি বরাবরই বিজেপির জন্য। এবং আমি যেটা বলি খড়গপুরের মানুষজনকে, যে খড়গপুরের মানুষের একদিকে যেমন হৃদয় আছে, হার্ট আছে, আর একদিকে পদ্মফুল আঁকা আছে। মানে খড়গপুর তোমাকে যেটা বড় ফ্যাক্টর, মানে তোমাকে প্লাস ফ্যাক্টর খড়গপুর, কিন্তু তুমি যখন আরেকটু শরীরে একটু ঘাটাল চলে যাচ্ছ, তখন তুমি দাঁড়াতে পারছো না। মানে কি হচ্ছে? ব্যক্তি হিরণ চ্যাটার্জি, ব্যক্তি দিলীপবাবু, ব্যক্তি কখনো ফ্যাক্টর হতে পারে না। ব্যক্তি কখনো ফ্যাক্টর হতে পারে না। পলিটিক্সে যারা ভাবে যে আমি ফ্যাক্টর,
তারা সবচেয়ে বড় ভুল ভাবেন। ধরুন আপনার যে যারা ক্যামেরার পিছনে আছে, আমরা এখানে কথা বলছি, ক্যামেরাম্যান যদি ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে রাখে তাহলে কি আমাদের শ্যুটটা হবে না তো? তাহলে আপনার নির্দেশ আছে, দেখো আমরা এখানে বসবো, তুমি কিন্তু ক্যামেরাটা এদিকে করবে, আমরা এখান থেকে উঠবো, তুমি কিন্তু ক্যামেরাটা সঙ্গে নিয়ে যাবে। তো এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা ঘাটালে ছিল না। ঘাটালে 1600 বুথ, ঘাটালে 1600 বুথ, 1600 বুথের মধ্যে আমাকে যখন টিকিট দেওয়া হয় তখন আমি জানতাম না। আমি যখন বারবার জিজ্ঞেস করেছি যে এই 1600 বুথের আমাকে পরিসংখ্যান দেওয়া হোক, আমায় কিন্তু দেয়নি। বলেছে আমরা ক্যান্ডিডেটকে কিন্তু কোনো পরিসংখ্যান দেবো না। প্রায় 2 মাস হেঁটে হাঁটলাম আমি যখন, ধরুন মার্চের 2 তারিখে নাম ডিক্লেয়ার হয়েছে, 4 তারিখ থেকে শুভেন্দুবাবুর সঙ্গে ঘাটালেতে আমরা 6 কিলোমিটার হেঁটেছিলাম। 4th of March শুভেন্দুবাবু, শীতল কপাট এবং আমরা একসঙ্গে সবাই মিলে 6 কিলোমিটার হেঁটেছিলাম। সেরকম হাঁটতে হাঁটতে মার্চ এপ্রিল যখন শেষ, মে মাসের 25 তারিখে ভোট, মে মাসের ফার্স্ট উইকে যখন আমি পরিসংখ্যান পেলাম তখন দেখলাম যে 1600 বুথের মধ্যে 700 বুথে আমাদের বুথ সভাপতি আছে, 900 বুথে কোনো বুথ সভাপতিই ছিল না। ঘাটাল লোকসভার 900 বুথে কোনো বুথ সভাপতি নেই, তো বুথের স্ট্রাকচার কোথায় হবে? আপনি ভোটটা করাবেন কাকে? মাটিটাই লোক নেই। তো সেই জন্য তৃণমূল যেটা করেছিল, আপনারা দেখেছিলেন সেই দিনকে 25শে মে যখন ভোট হয়েছিল, যে আমি বাড়ি থেকে পোলিং এজেন্টকে তুলে নিয়ে এসে বসাচ্ছিলাম, সেটাও দেখেছিলেন আপনারা। আপনারা এয়ারও করেছেন, দেখিয়েছিলেন। তো সেই জায়গায় আপনি কিভাবে জিতবেন? কাউন্টিং যখন হচ্ছে, কাউন্টিং এজেন্টই আমাদের ছিল না প্রায় 20% টেবিলে। এই যে এক ভয়ঙ্কর ভয়, মানে একটা পিংলা, সবং এবং কেশপুর, এখানে যে একটা তৃণমূলের যে ভয়ঙ্কর সন্ত্রাস, মানে এমন সন্ত্রাস যে আপনার ঘর থেকে বেরোলে বলছে আগুন লাগিয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো। ধরুন আমি তো 25শে মের আগের দিন 24 তারিখ সারা রাত কেশপুর অঞ্চলটা ঘুরে বেরিয়েছিলাম, ফেসবুক লাইভও করেছিলাম। পুলিশ আইসি বোম ছুঁড়ে মারছে, পুলিশ আইসি ছুঁড়ে মারছে বোম। আমি বলছি যে আপনি করছেনটা কি? বলছে হিরণ বাবু, আমি আপনার বিরাট বড় ফ্যান, আমি আপনার সিনেমা দেখেছি, আপনি বাড়ি যান, আমাদের নির্দেশ আছে এটা করতে হবে, আমরা কিছু করতে পারবো। মানে রাজনৈতিক কর্মী দুষ্কৃতীরা যেগুলো করে সেগুলো পুলিশের আইসি সেই কাজটাই করছে। পশ্চিমবঙ্গে ভোটটা পুলিশ করায়। আচ্ছা, 2024-তে পশ্চিমবঙ্গে ভোটটা তৃণমূল কংগ্রেস করায়নি, পুলিশ করিয়েছিল। 2026-এ যদি পুলিশ নিষ্ক্রিয় না হয়, যদি পুলিশ 2026-এও ভোট করায়, তাহলে আমি জানি না কি হবে। কিন্তু যদি পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে যেতে পারেন, তাহলে মানুষ মুখিয়ে আছেন 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করার জন্য। মানুষ মুখিয়ে আছেন 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করার জন্য। এই যে পুলিশ বোম ছুটছে, তৃণমূলরা দুষ্কৃতির মতো আচরণ করছে, দেব যে একটা সুন্দর একটা কথাবার্তা বলে, আমি তো খুব মানে দেবকে দেখি তো ঝকঝক একটা মানুষ, তরুণ, খুব সুন্দর কথাও বলেন। উনি কি জানতেন না যে পাপ হচ্ছে, ওখানে পাপ হচ্ছে? এগুলো জানতেন? কি যায় আসে পাপ হচ্ছে তো কি যায় আসে? ধরুন যুদ্ধেতে আপনি মহাভারতের যদি পুরো ইতিহাস ঠিক করে পড়েন, তো যুদ্ধেতে আপনি যে কোনো কিছু করে আপনাকে যুদ্ধ জিততে হবে। তৃণমূল কংগ্রেসের কাছে পুলিশ আছে, তৃণমূল কংগ্রেসের কাছে গুন্ডা বাহিনী আছে, তৃণমূল কংগ্রেস তো যুদ্ধ জিততেই চাইবে না। কেউ কি যুদ্ধের মাঠ ছেড়ে চলে যাবে? আমরা মুঘলের ইতিহাস পড়েছি, আমরা কি দেখেছি? ছেলে বাবাকে হত্যা করে সিংহাসনে বসছে। মানে ওই সেই যুদ্ধক্ষেত্রে দেব সব দেখছে, যে অন্ধের মতো দাঁড়িয়ে ছিল, নিস্তব্ধ ছিল। না, ওকে তো যুদ্ধতে জিততে হবে, ওর ভুলটা কোথায়? ওর তো কোনো ভুল নেই। ও যে দলের হয়ে দাঁড়াচ্ছে, ও জানে যে আমার এই দল গুন্ডাগিরি করে পুলিশকে দিয়ে ভোটটা আমাকে জেতাবে, তো ওর ভুলটা কোথায়? সহ অভিনেতা বলে দেবকে মানে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? না, এখানে কাউকে বাঁচানোর কোনো ব্যাপার নেই, একদম সত্যিটা সত্যির মতো করে বলাটা বেটার। আর এটা সত্যি বলুন, যখন রাজনীতির ময়দানে আপনাকে রাজনীতি করতে হবে, তখন আমি জানি, চোখের সামনে জানি যে ওখানে আমার 900 বুথে কেউ লোক নেই। এখন আমি কি তখন সেটা মানুষকে বলতে যাব? এখন বলছি কারণ তখন যুদ্ধটা শেষ হয়ে গেছে। খড়গপুরেও যখন সদরে লড়েছিলাম, খড়গপুরের প্রতিটা অলিতে গলিতে পায়ে পায়ে হেঁটেছিলাম। আপনি যদি 2021-এর আপনি নির্বাচন দেখেন, আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। 2021-এ তখন ভয়ঙ্কর কোভিড নির্বাচন, আমার 2nd of April সম্ভবত ভোট হয়ে গিয়েছিল, মে মাসের 2 তারিখে রেজাল্ট বেরিয়েছিল। মাঝখানে 1 মাস সময় কিন্তু আমি তখন বিধায়কও ছিলাম না। তখন কিন্তু আমি কোভিডের জন্য মাস্ক, ওষুধ সমস্ত কিছু নিয়ে কলকাতা থেকে নিজে, তখন আমার ড্রাইভারও ছিল না কোভিডের সময়, নিজে গাড়ি চালিয়ে খড়গপুরে যেতাম এবং সেই সময় কিন্তু মানুষকে বিলি করতাম। সে নিয়ে অনেকে বলেছিল, আরে তুমি তো এখনো ভোটে যেতই নি।
তুমি খড়গপুরে এখন এগুলো বিলি করছো, আগে ভোটটা যেত তারপরে করবে। ধরুন আমি যখন মানুষের কোভিড মানুষ খাবে কি, আমি আমার বাড়িতে এত বড় কড়া নিয়ে রান্না করছি, সবজি কাটছি, রান্না করে করে রোজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে আসছি। হ্যাঁ, আপনি দেখুন সব ছবি, সেসব ভিডিও খুঁজে পাবেন। লোক দেখানোর জন্য নাকি নিজে করতে পারবে না, আমি তো ভিডিও আছে, ভিডিওতে রান্না করছি, হাতে ফোসকা পড়ে গেছে, এত বড় কড়ায় খিচুড়ি ফুটছে, খিচুড়ি টকবক করে ফোটে না, এখানগুলো ফোসকা পড়ে গেছিল। ওগুলো কি মানে নিজে পারো না লোক দেখানোর জন্য করো? না দেখুন, আমি তো 3 বছর আশ্রমে ব্রহ্মচারী ছিলাম, নগেন্দ্রমঠ আশ্রমে। আচ্ছা। তো আমাদের সুকিয়া স্ট্রিটে, তো আমাদের নিয়ম ছিল যে গুড়ি পূর্ণিমার দিনকে যে ব্রহ্মচারী তাকে রান্না করে পুজোর প্রসাদ তৈরি করতে হবে। সেই জন্য প্রত্যেক দিন তো আমাকে প্রসাদ তৈরি করার জন্য রান্না করতেই হতো। বিধায়ক হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ড ওয়েভ এলো, ভয়ঙ্কর সেকেন্ড ওয়েভ মে মাসে, তখন আপনি কিন্তু কারোর ছবি খুঁজে পাবেন না। আপনি দেখবেন খড়গপুরে আমি 20খানা অক্সিজেন সিলিন্ডার, যখন এক একটা অক্সিজেন সিলিন্ডার 1 কোটি টাকার উপরে বিক্রি হচ্ছে, তখন আমি কলকাতা থেকে আমাকে একজন হাসপাতালের মালিক সুশীলজি, তিনি হাসপাতাল থেকে 20খানা আমাকে অক্সিজেন সিলিন্ডার দিয়েছিলেন। আমি টাকা দিয়ে দিয়েছিলাম, 90,000 না কত হাজার টাকা নিয়েছিলেন মাত্র 20টার জন্য, কিন্তু এক একটার তখন দাম 1 কোটি টাকা। কিছু কিছু লোক বলে, যারা আবার মানে যাকে বলা হয় যেসব বিজেপি কর্মীদের, আপনি বলেন যে ও নাকি দিলীপ ঘোষের এটা ব্যাপার। আমি বলছি না, আমি বলছি যে মানুষের ভালোবাসা থাকতেই পারে, দিলীপ ঘোষের প্রতি একটু বেশি ভালোবাসা হয়েছে তাতে, তারা ভালো বলে তো সেটা। তোমাকে নাকি হিরণকে নাকি খড়গপুরে বেশি দেখাই যায় না, মানে বাজার মে হ্যাঁ। এবং কেউ কেউ পোস্টারও দেখেছে, সেই পোস্টারেরও ছবি আছে, কিন্তু কোথায় বিধায়ক, নিখোঁজ বিধায়ক, এইগুলো কি উত্তর হবে? না, এটা 2021-তে আমি যখন বিধায়ক হয়ে যাই, তখন আমার 33 নম্বর ওয়ার্ড তালবাগিচা, তখন আমি কোনো কাউন্সিলর হইনি। তো ওখানে কয়েকজন পোস্টার লাগিয়েছিল যে বিধায়ক কোথায়, বিধায়ক কোথায়। তো আপনার চ্যানেলের সাংবাদিক তখন আমাকে ফোন করেছিলেন যে দাদা এরকম পোস্টার পড়েছে, আপনি তো নিখোঁজ, তো আপনি কোথায়? আপনার চ্যানেলের আছে, আপনি দেখে নেবেন। তো আমি বললাম ভাই আমি তো আমার বাড়িতেই আছি। আমি তখন খড়গপুরের 34 নম্বর ওয়ার্ড প্রেম বাজার বলে একটি জায়গা ছিল, সেখানে একটি বাড়িতে ভাড়া থাকতাম, একজন প্রফেসর বাড়ি ভাড়া দিয়েছিলেন, সেখানে থাকতাম। বলে দাদা হতেই পারে না, তোমার নামে পোস্টার পড়ে গেছে আর তুমি খড়গপুরে আছো, তাহলে ভাই চলে এসো। তো আপনার সাংবাদিক মেদিনীপুরে থাকতেন, সে এসে বলছে দাদা সত্যি তো আপনি এখানে, এবং তারপরে কিন্তু আমার ওই বাইট নিয়েছিল, আপনার চ্যানেলে চালিয়েছিল। তো একবার চালিয়ে ফলস খেয়ে গিয়েছিল বিরোধী পক্ষ, যে ভাই একে তো নিয়ে কিছু করা যাবে না। পুরো কাট কথা এবং তথ্য সম্বলিত, মানে একটা অন্য ধরনের মানুষ, সেই জন্য খুব বিতর্কিত নাকি, দলের মধ্যেও খুব বিতর্কিত, দলের বাইরেও খুব বিতর্কিত, বিতর্ক পিছু ছাড়ে না। তুমি আমার উত্তর দাও, তোমার আরেকটা প্রশ্ন করবো। না না, দলের মধ্যে একদমই বিতর্কিত নই, দলের প্রত্যেকটি কর্মী আমাকে প্রচন্ড ভালোবাসে। এত সত্যি কথা বললে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমি যখন নেতারা না, কর্মীরা ভালোবাসে বলে জিতেছো, নেতাদের কথা বলো। খড়গপুরে জিতেছো, তার মানে কর্মীরা, মানুষরা ভালোবাসে, এটা নিয়ে কোনো কথা নেই আমাদের। এই যে স্ক্যামগুলোর কথা বললে, প্রতিটা কিন্তু একটা ইস্যু, সাইকেলের যে এটা ইস্যু, কন্যাশ্রী ইস্যু, যেগুলো ক্যাগের সামনে আনতে চাইছে না, এগুলো তো প্রতিটা বিজেপি ইস্যু করতে পারে। তো তুমি এত কষ্ট করছো, এত করে খেটে, এবং পাবলিকলি বলছো না, বিধানসভাতে বলছো, তো সেগুলো তো ইস্যু হলো না। সেটা আমি কি করে জানবো, সেটা আমার দেখার, সেটা তো আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হলো একজন বিধায়ক হিসাবেতে বিধানসভাতে সরকারের যে সমস্ত ভুল ত্রুটি সেগুলোকে তুলে ধরা, এটা আমার কাজ। তো সেই জন্য আপনি যত ভালো কাজ করবেন, আপনি যত কাজ করতে চাইবেন, যত এগোবেন, তত আপনার নিন্দা হবে, তত আপনাকে নিয়ে বিতর্ক হবে, তত আপনার শত্রু বাড়বে। আর যে কোনো কাজ করবে না, যে চুপচাপ থাকবে, শুধু 5 বছর কোনো রকমভাবে বিধানসভাটা কাটিয়ে দেবে, তার কোনো শত্রু হবে না। ধরুন আমার যারা কি বলে সেলিব্রিটি বিধায়ক আছেন, সেলিব্রিটি সাংসদ আছেন, তারা লোকসভাতে বা বিধানসভাতে, আপনি পশ্চিমবঙ্গ বিধানসভাতে যারা আমার সেলিব্রিটি বন্ধু যারা আছেন, তারা 5 বছরে আপনার একটা সাবজেক্ট নিয়েও আলোচনা করেনি, তারা 5 বছরে আপনার একটা সাবজেক্ট নিয়েও আলোচনা করেনি। না, তোমার প্রিয় বন্ধু সাংসদ দেব, সে এখনো ফিল্মে মানে সিনেমাতে দাপিয়ে বেড়াচ্ছে, একের পর এক সিনেমা। আর তুমি তো মানে ওর আগে শুরু করেছো এবং একের পর হিট ছিল। 2021-এ বিধায়ক হওয়ার পরেতে যে সমস্ত প্রডিউসার আমার বন্ধু ছিল, যারা প্রত্যেক বছর আমাকে নিয়ে সিনেমা করতেন, তারা আমাকে বললেন যে দেখ তুই তো এখন চলে গেছিস বিজেপিতে, তো আমরা তো পুরো ইন্ডাস্ট্রিটাই টিএমসি চালায়, মানে আমি সিনেমা করবো, সিনেমাটা তো ডিস্ট্রিবিউট করতে হবে, তো দ্য ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত কিছুই টিএমসির কন্ট্রোলে। তো ফলে আমাদের পক্ষে তোকে নিয়ে ছবি করা খুব মুশকিল, তুই টিএমসি চলে আয়, তুই তো জিতে গেছিস, চলে আয় টিএমসি জয়েন করে। তখন টোপ দিল। হ্যাঁ,
তাই আমি বললাম ভাই দাদা আমার পক্ষে তো এটা সম্ভব নয়, আমাকে মানুষ বিজেপির সিম্বলেতে ভোট দিয়েছে, আমি কি করে সম্ভব না? মানে তখন যদি চলে আসতে আজকের এই কথাগুলো হতো না আর। ওদেরও দোষ দেবো না, কারণ ওরা যদি সিনেমা বানায় পয়সা খরচা করে, যদি ডিস্ট্রিবিউট না করতে দেয় এই টিএমসি সরকার, তো ওরা ছবিটা চালাবে কোথায়? সেটা আমার মনে হয় ওদেরও কোনো দোষ নেই। এখন এই সরকার চলছে এইভাবে একটা করাপশনের মাধ্যমে চলছে, তো দ্য এন্টায়ার সিস্টেম ইজ করাপ্টেড। সেই করাপশনের মধ্যে দিয়ে আমরা বিরোধী পক্ষ লড়াই করছি। এখন যারা প্রয়োজক তারা তো ব্যবসা করতে নেমেছে। এখনো তো একজন চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, কি মেদিনীপুরের ছেলে। হ্যাঁ, অনির্বাণের কাজ নেই, অনির্বাণও প্রকাশ্যে বলছে যে ওর কোনো কাজ নেই। রুদ্রনীলেরও সেভাবে কোনো কাজ নেই, রুদ্রনীলও বিজেপি জয়েন করার পর থেকে ওর পুরনো যে ছবিগুলো সেগুলো করেছে, বাকি তো সেভাবে কাজ নেই। আমাকে তো পুরোপুরি ব্যান্ড করেছে। মানে লাস্ট ছবি আমার 2020-তে রিলিজ হয়েছিল জিও জামাই, 2020 জানুয়ারির 10 তারিখে। যেহেতু 2021-এ আমি বিধায়ক হয়ে গেছি, তারপর থেকে কোনো সিনেমার কোনো মানে একদম প্রডিউসাররা ফ্র্যাঙ্কলি বলেছেন, আই অলসো অ্যাকসেপ্টেড যে ঠিক আছে দাদা, যদি আমাদের বিজেপি সরকার 2026-এ আসবে তারপরে আমরা সিনেমা করবো। হ্যাঁ, এটা শিল্পের সর্বনাশ হচ্ছে তাহলে। আমি আপনাকে কি বললাম যে রাজনীতির মঞ্চেতে যেভাবে হোক জিততে হবে। চলো আমরা তুমি দেখবে বলছি, আমি বসে গেলাম। রাজনীতির মঞ্চে যেভাবে হোক জিততে হবে, সেই জেতার জন্য শিল্প যাক, মানুষকে মেরে গাছ থেকে ঝুলিয়ে দিক, কারোর বাড়ি আপনি বলুন বকটুইতে যে প্রায় 13 জনের ওপর ফ্যামিলিকে বাইরে থেকে তালা চাবি দিয়ে ভিতরে আগুন লাগিয়ে দিয়ে গণহত্যা করলো, এবং সেই ঘরের মধ্যে একটা 13 বছরের বাচ্চা মেয়েও ছিল, সে মাকে জড়িয়ে ধরে, আপনি ভাবুন ওই দৃশ্যটা একবার ভাবুন, ভয়ঙ্কর ছিল। সেটা তো আমরা মানে সেটা নিয়ে আমি তো বিধানসভায় প্রশ্ন করলাম যে এটার জন্য কেন সিআইডি হবে না। আমি তো সিবিআই চাইনি, আমি কিন্তু বিধানসভায় কখনো সিবিআই ইডি চাইনি। আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রত্যেকবারই বলেছি যে সিআইডি কে আপনারা নিযুক্ত করুন এবং তার তদন্ত করা হোক, এবং আরজি কর নিয়েও আমি বলেছিলাম যে সিআইডি তদন্ত করা হোক। আপনি যদি আমার ইন্টারভিউ দেখেন আরজি করার সময়, আমি বলেছিলাম যে সিবিআই তদন্ত হলে এর কোনো খুঁজে পাবে না, কুলকিনারা খুঁজে পাবে না। দেখুন আপনি আমার পুরনো ইন্টারভিউ খুঁজে দেখুন, আরজি কর নিয়ে বলেছিলাম, সেটা হয়নি আজ অব্দি। তো বাস্তবে যে সরকার, সেই সরকারের যে তদন্ত বিভাগ আছে, দ্যাট কুড বি ইনফ্লুয়েন্সড, কিন্তু সেখানে আপনার তথ্য তো এদিক ওদিক করতে পারবে না। আপনি সেটা কিছু তথ্যকে ম্যানিপুলেট করলে তারপরে আপনাকে সিবিআই করতে পারেন আপনি, তারপরে কোর্ট আছে। তো আমার যেটা বক্তব্য সেটা হলো যে বকটুইতে তো কোনো হিন্দু ছিল না, মুসলিমরা ছিল, পুরো মুসলিম ফ্যামিলি, কিন্তু আমি কখনো হিন্দু মুসলিম দেখিনি। আমার মনে হয়েছিল যে বকটুইতে একটা ছোট্ট 13 বছরের মেয়ে, সে তার মাকে জড়িয়ে ধরে যখন বাঁচার জন্য চিৎকার করছে, তখন বাইরে তালা লাগানো আর গোটা বাড়িটা জ্বলছে, আগুনে জ্বলছে। এর থেকে নৃশংস কিছু ঘটনা হতে পারে? যারা করেছিল তারা আজ অব্দি তাদের শাস্তি হয়েছে, ধরা পড়েছে? কোথাও আপনি কোনো খোঁজ খবর পেয়েছেন? তো এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? মানে হিন্দু মুসলিম ভুলে যান, মানুষ তো প্রত্যেকের গায়ের রক্তের রং তো লাল। তোমাকে এই বাহ্যিক অসংখ্য বিষয় খুব স্পর্শ করে এবং তুমি সেগুলো নিয়ে খুলে বলতে ভালোবাসো, বা তুমি মানে নিজের বুকের মধ্যে দমিয়ে রাখো না, বলে দাও, হট করে বলে দাও এটা হয়েছে, এটা ভালো নয়, এটা ঠিক নয়। তো এগুলো তোমার তো ক্ষতি করছে। কিসের ক্ষতি করছে? ক্ষতি করছে মানে তোমার সবাই যারা মানে একটু মোসাহেব টাইপের লোক হয়, এটা বলে এটা করতে হবে, সেরকম হতে পারছো না, প্রবলেম হচ্ছে না? না, আমি আপনাকে একটা ছোট কথা বলি, সেটা হলো যে আপনারা আমাদের জীবন, এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্সপেক্টিভতে তার কতটা মূল্য আছে? আপনি যদি জীবনটাই আপনার মতো করে নাম আসতে চান, সবসময় যদি আপনি কম্প্রোমাইজ করেন, সব কিছুতেই কম্প্রোমাইজ করেন, তাহলে দম বন্ধ হয়ে যাবে। তো আমি তো একজন শিল্পী এবং অ্যাকাডেমিশিয়ান, তাই না? কেমব্রিজেও গেছি, হার্ভার্ডেও গেছি, MIT-তেও গেছি, অবানেও গেছি, আলবামাতেও গেছি, টাস্কিগিতেও গেছি। এই নভেম্বর ডিসেম্বরেতে জার্মানিতে RWTH আখেনে গিয়েছিলাম, জার্মান ইউনিভার্সিটি। ওখান থেকে ইতাহে জুরিক সুইজারল্যান্ডে গিয়েছিলাম, ওখান থেকে ইটালিতে গিয়েছিলাম, পলিটেকনিকো দি তোরিনো। তো এই যে অ্যাকাডেমিশিয়ানস, এই যে অ্যাকাডেমিক্সের সঙ্গে আমি জড়িত, তাদের সঙ্গে আমি রিসার্চের কাজের জন্য, এবং তার সঙ্গে আমি একজন শিল্পী। এবার আমি যদি কম্প্রোমাইজ করি তাহলে আমি কোনো বাঁচার জায়গা পাবো না। কবি জীবনানন্দ দাশের একটি কবিতা ছিল, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, কোনো দিন জাগিবে না আর, জাগিবার জানিবার অবিরাম অবিরাম ভার সহিবে না আর, লাশ কাটা ঘরে ইঁদুরের মতো ঘাড় গুঁজি শুয়ে ঘুমায় এবার।
ওখানে আরেকটা লাইন আছে, পরের লাইনটা, জ্ঞানের বিহনে প্রেম নেই, বিজ্ঞান তো সংকলিত তথ্য মাত্র। এটা হচ্ছে 8 বছর পর কবিতার অংশ, এটা জীবনানন্দ দাশের। তো এখানে এর পরের লাইন, ওটা মানে পরের লাইন না, 2-3 লাইন পর, বেশ কয়েকটা পড়ে। জ্ঞানের বিহনে প্রেম নেই, বিজ্ঞান তো সংকলিত তথ্য। তুমি তো সেই জ্ঞানেই ডুবে আছো আর প্রেমেও ডুবে আছো। না, আপনার মনে হয় যে পৃথিবীতে কি নিয়ে ডুবে থাকা উচিত? মানে হাতে পিস্তল নিয়ে দাদাগিরি করে, রেলা করে, মাথায় বন্দুক ঠেকিয়ে পয়সা তোলা, কি বলে সমাজে, কি বলে মা বোনেদেরকে কেউ রেপ করে দেবে, কেউ খুন করে দেবে, সেইটার জন্য গিয়ে কোর্টে গিয়ে তার হয়ে বলা। মস্তান এমএলএ হবে না? এই যে মস্তান এমএলএ থাকে, কোনোদিনও না। হ্যাঁ, কোনোদিনও না। ভদ্রলোক কি হবে? মস্তান এমএলএ হওয়ারই কি দরকার আছে? কেন হবে না? কি লাভ? বহুত ভোটে জিতেছো, মানুষের কাজ করেছো বলছো। না, আমি বলছি যে আপনার এমএলএই হতে পারবেন তো মানে নেই। আপনার চেয়ারটা থাকলো, আপনি বিধায়ক হলেন, আপনি মন্ত্রী হলেন, আপনার একটা কি বলে গাড়ির উপরে কি নীল না লাল বাতি জ্বললো, সবাই স্যার স্যার বললো, ওটা থেকে আপনি যে আনন্দ পাবেন, আর আপনি ওই ছোট একটা বাচ্চা মেয়ে, সে যে আজকে বড় হয়েছে, তার মধ্যে যে আনন্দ, তার মধ্যে অনেক পার্থক্য আছে। তা আমার মনে হচ্ছে আমার জীবনটা এই দিকে ফোকাসটা অনেক বেশি হওয়া উচিত। মোসাহেবি করে তেল লাগিয়ে মিথ্যেটাকে সত্যি বলে চালানো, তার মধ্যে তো অনেক কম্প্রোমাইজ আছে। দেখুন, যারা করে তারা প্রত্যেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় একবার তো ভাবে যে আমি মিথ্যেটাকে সত্যি বলার চেষ্টা করলাম। আরজি করের হয়ে যে ভদ্রমহিলা গিয়ে কোর্টে সওয়াল করলেন, তিনি হয়তো হলেন আজকে সাংসদ, কিন্তু ভিতরে তো একটা কষ্ট থাকবে না যে আমি একটা ভুলের জন্য করেছিলাম, আমি একটা মিথ্যাকে সত্যি বলার চেষ্টা করেছি। হয়তো সাংসদ হিসেবে ওনার নাম গেল, হয়তো উনি অনেক কথা বলবেন, কিন্তু বুকের ভিতরটা তো ফাটবে, ওটা তো আপনি আটকাতে পারবেন না। হৃদয় তো আছে, মানে হৃদয়ের পথে চলছো, অন্য কোনো পথ খুব একটা মাথা ব্যথা করায় না, আর সেই জন্যই বিতর্কগুলো বারবার আসে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনি দেখুন না, উনি কি করে গেছেন। উনিও তো সেই সময় আন্দোলন করেছেন, হিন্দুদের জন্য আন্দোলন করেছেন, এবং তারপরে গিয়ে পুরীতে যেতে হয়েছে ওনাকে ওখানে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। শেষ বছরগুলো আপনি দেখেন, উনি যে আন্দোলন শুরু করলেন তার 2 বছরের মধ্যে ওনাকে চলে যেতে হয়েছিল। তাহলে কি উনি থেমে গিয়েছিলেন? থামেননি তো উনি। যখন দলের অন্য নেতাদের সঙ্গে, যারা খুব বেশি রাস্তায় নামে, খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, এই দেখে নেবো বলে, তখন শুধু এমনিভাবে কথা বলেন, একটু হীনমন্যতায় ভোগ না। যেরকম ওরা বলছে আমি পারছি না, আমাকে সেই আমি পড়াশোনা করা লোক, আমি এর বাইরে আমার একটা জগৎ আছে, আমার একটা বৃত্ত আছে, আমি এর বাইরে নামতে পারবো না। তো এত কিছু আছে, এত পড়াশোনা আছে, তারপরও সেটা হচ্ছে না যেটা না। দেখুন, মাননীয় আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি তো একজন কবি, অসাধারণ কবিতা বলেন, অসাধারণ পাঠ করেন। এত বছর পরে তাকে রাজ্য সভাপতি বানিয়েছে। তো তিনি যদি ভাবতেন যে না আমি তো সারাক্ষণ কবিতা বলি, আমি তো সাহিত্য নিয়ে থাকি, আমি তো ইতিহাস নিয়ে পড়াশোনা করি, ওনার সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার, কিন্তু তারপর তো উনি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন, যেহেতু সামনে নির্বাচন বলে। তো ওইটুকু সময়তে যেটুকু বুঝেছিলাম, উনি আমাকে একটাই প্রশ্ন করেছেন, আচ্ছা তুমি রিসার্চের কাজে, যে পোস্ট ডক্টরের কাজে যাও বাইরে বিদেশে, নির্বাচনের সময় তুমি এখানে থাকবে তো, না আমার চলে যাবে? না, সেটা কি করে যাও, কেন প্রশ্ন কেন? না, ওনার মনে হয়েছিল হয়তো। ওরা কি নিজেদের মধ্যে কেউ মনে করছে যে হিরণকে যেটা দেওয়া দরকার ছিল অতটা দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না, এরকম কারোর মনের মধ্যে হচ্ছে না? তারপর সেটা আমি সেখান থেকে প্রশ্নগুলো আসছে, সেটা আমি জানি না। তো আমি বলছি যে উনিও তো একজন সাহিত্যিক, একজন কবি, একজন হিস্টোরিয়ান, এবং একজন খুব ভালো বক্তা, এবং কথা বলার মধ্যে যেন আমি একজন আর্টিস্ট, একজন অ্যাক্টার, ওনার কথা বলার মধ্যে একটা সুর আছে। দেখুন, উনি একটা সুরে কথা বলেন। তো আমরা যারা যেটুকু অভিনয় জানি বা যেটুকু অভিনয় বুঝেছি, সেখানে আমাদেরকে প্রথমেই বলা যে তোমার সুরটাকে বাদ দিয়ে দাও, কোনো কথা বলার মধ্যে সুর রাখবে না। তো আমার ইরফান খান আমার সবচাইতে প্রিয় অভিনেতা, আমার। তো কলকাতায় এবং বম্বেতে কয়েকবার দেখা হয়েছিল। তিংমাংশু ধুলিয়া আর উনি একই সঙ্গে এনএসডিতে পড়েছিলেন। আচ্ছা। তো তিংমাংশু ধুলিয়া আর উনি একই সঙ্গে অ্যাক্টিং ক্লাস, মানে একই সঙ্গে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু তিংমাংশু ধুলিয়া ডিরেক্টর হয়ে গিয়েছিলেন এবং উনি অ্যাক্টর হয়েছিলেন, এবং তিংমাংশু ধুলিয়ার ছবিতে উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, ইরফান খান। তো তিংমাংশুজির অফিসে আমি এখনো গেলে যাই, তো ওখানে তিসুজির সঙ্গে মানে ইরফান খান, তিসুজি, আমি কয়েকবার আড্ডা মেরেছিলাম। তো সেখানে শিখেছিলাম যে অভিনয়ের প্রথম কাজই হলো যে তোমার কথার মধ্যে যে সুর আছে, সেই সুরটাকে বাদ দিয়ে দাও। মানে শ্রমিকদা যে বক্তব্য রাখেন, একটা সুরে বলেন, এবং সেই সুরটা খুব ভালো লাগে মানুষের শুনতে, আমারও ভালো লাগে, তাই না? তো এই যে ভালো লাগা, উনি তো অভিনেতা নন, উনি তো অভিনয় করছেন না, তাহলে ওনার তো সুর বাদ দেওয়ার দরকার নেই। তো আমি বলছি যে ওনার মতো একটা ব্যক্তিত্ব তো রাজ্যের সভাপতি, একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ,
তো ফলে ভারতীয় জনতা পার্টিতে যারা যোগ্য তারা যোগ্যতা অনুযায়ী কখন কে কি পাবেন সেটা কেউ জানে না। বিজেপি কোনো ওরকম রেজিমেন্টেড পার্টি নয় যে আচ্ছা যে তোমাকে তোমাকে তুলে আনতে হবে, বা তুমি অমুকের ভাইপো, তুমি অমুকের ভাগনা, তুমি অমুকের ভাইজি, বা তুমি অমুকের ছেলে, তুমি অমুকের ভাই, এরকম কিন্তু বিজেপিতে কিছু নেই। বিজেপিতে তোল্লাবাজি দিয়ে হয়তো কিছুদিন বা কিছুক্ষণ আপনি এগোতে পারবেন। সেই জন্য বিজেপিতে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের মতো মানুষ কিন্তু রাজ্য সভাপতি হন, রাজ্য সভাপতি হয়েছেন এবং সাংসদ হয়েছেন। মাননীয় রাহুল সিনহা মহাশয় তিনিও সংসদ হয়ে গেলেন, রাজ্যসভা সংসদ। তো ফলে বিজেপি এমন একটা দল, এমন একটা সর্বভারতীয় এবং পৃথিবীর সবচাইতে বড় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে ইউ ক্যানট অ্যান্টিসিপেট, ইউ ক্যানট প্রেডিক্ট যে এটা হতে পারে, যে এটা হবে না কেন। শ্রমিক দা, শুভেন্দুবাবু, সুকান্ত দা, এদের প্রত্যেকের মধ্যে যে একটা ভালোবাসা আছে এবং তারা ভাবে না হিরণ একটা অন্য জগৎ থেকে এসেছে। বিজেপির 3টে স্টার তর্জস্পর্শ, উচ্চারণ ভুল হতে পারে, তুমি ঠিক করে বলো, তর্জস্পর্শ তোমার সঙ্গে আছে তো? হ্যাঁ, না আমার সঙ্গে নেই। সুকান্ত, শ্রমিক, তাই তো? সুকান্ত, শ্রমিক, শুভেন্দু, দ্যাট কুড বি আ মিডাস টাচ। এই তো ঠিক আছে। তো আমার কাছে এভরিওয়ান ইজ অ্যাক্সেসেবল এবং আমি জেনারেলি ফোকাস করি কাজের ওপরেতে। 2021-এ খড়গপুর শহরের খড়গপুর সদরের বিধায়ক হওয়ার পরে প্রথম আমার যেটা মনে হয়েছিল ওখানে কোনো হাসপাতাল নেই, কিন্তু আইআইটির যে হসপিটালটা বন্ধ হয়ে পড়েছিল সেটাকে আমি প্রথম গিয়ে খুলি এবং সেটা আমি বর্তমানে চিফ পেট্রন, মানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনের। তো ফলে সেটাকে খোলা, সেটাকে তার আইপিডি চালু করতে পারিনি, কেউ টিএমসি এখনো করতে দেয়নি, ডাক্তার নার্স অ্যাপয়েন্টমেন্ট করতে দিচ্ছে না এখনো অবধি। হলেই হয়তো আমাদের আইপিডিটা চালু হয়ে যাবে। তো 5খানা অপারেশন থিয়েটার রেডি হয়ে গেছে। তো ওই হাসপাতালটা তখন এই 2026-এর নির্বাচনের পরেই পুরোপুরি ফুললি অপারেশনাল হয়ে যাবে। আপনি ভাবুন কত মানুষের উপকার হবে। কিন্তু আমি ইনিশিয়েটিভ নিই, আমি করেছি। ধরুন খড়গপুরের যে বিরাট স্টেশন হচ্ছে, বিরাট স্টেশন, 113 কোটি টাকা স্টেশন হচ্ছে, আপনি গিয়ে বলেন ওরে বাবা এটা কোথায় এসেছে। মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি একদিন আমাকে বললেন যে আরে হিরণ জি आप मेरे पास आके बैठे रहते हो एक दिन 2 दिन 3 दिन। ওনার সঙ্গে দেখা করার জন্য এক সময় 3 দিনে আমি বসে আছি দিল্লিতে, উনি ব্যস্ত। एक काम करता हूँ तुम बैठो বলে উনি একটা ভিডিও শ্যুট করলেন এবং সেখানে ভিডিওতে বললেন যে खड़गपुर के विकास के लिए रेल के तरफ से जो भी किया है ये हिरन के लिए मैंने किया है, क्योंकि ये मेरे पास आता रहता है और मेरे से सब कुछ छीन के लेके जाता है। বলে দিয়ে আমাকে ভিডিওটা নিজের মোবাইল থেকে পাঠিয়ে দিলেন, বললেন ইয়ে সবকো ডিস্ট্রিবিউট করে দেনা, নাহলে হয়তো ভাববে যে ও তো রেলের কাজ রেল করছে। লেকিন আপ যে বিধায়ক তো এই যে এত কাজ করেছে, এই যে আগে ধর্মেন্দ্র প্রধানজি উনি আসবার আগে আমাকে ফোন করলেন, হিরণ আমি না খড়গপুরে আসছি, তুমি ফ্রি থাকলে এসো। তো ওনার কাছ থেকে আইআইটি হাসপাতালের টাকা নেওয়া, ফান্ড নেওয়া, সেটা শুরু করা। তো এইভাবে যে একটা একটা কাজ এগিয়ে চলেছে না, এটা সম্ভব হয়েছে একমাত্র কারণ বিজেপির মধ্যে কোনো ওই ইগোইজমটা নেই। বিজেপির মধ্যে যে ভাই ও তো কোথাকার খড়গপুরের এমএলএ, ওকে কি পাত্তা দেবো, ও কে ছোটা, আর অশ্বিনী বৈষ্ণবজি কাছে আমি কে, তাই না? সেই ব্যাপারটা নেই বিজেপির মধ্যে, যে সবাই মিলে কাজ করি, সবাই একজোট হয়ে কাজ করি। আমি তো সেটাই দেখছি এখনো অবধি। এবং বিজেপির মধ্যে আমি আপনাকে বললাম যে আপনি উড়িষ্যার চিফ মিনিস্টারকে দেখুন, আপনি মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে দেখুন, এর আগে ওদের কোনো চেহারা দেখেছিলেন? আমাদের যিনি বর্তমান মানে ভারতবর্ষের যিনি এখন সভাপতি, পশ্চিমবঙ্গ তো ভোট হচ্ছে, কোনো চেহারা সামনে নেই, বলা হচ্ছে কয়েকজনের নাম, শুভেন্দু সামনের সারিতে দৌড়ে আছে, সুকান্ত আছে, শ্রমিক আছে, কিন্তু সেইভাবে মুখ্যমন্ত্রী কে হবে কিছু, ওটা আমাদের দল সিদ্ধান্ত নেয়, দল কাকে কিভাবে করবে। তো বাট আমি বলছি যে গত 5 বছর ধরে আমি দেখেছি যে অবিরাম লড়াই করে চলেছেন শুভেন্দু অধিকারী, অবিশ্রাম, মানে একদিনও উনি বিশ্রাম নেননি, সকাল থেকে রাত অবধি দৌড়ে বেড়াচ্ছেন। সুকান্ত দাকেও দেখেছি যে বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে সুকান্ত দাও জল কামান খেয়েছে সুকান্ত দা, সেটাও দেখেছি। লড়াকু একজন যুব নেতা সুকান্ত দা। অন্যদিকে শ্রমিক দা অত্যন্ত একজন বিচক্ষণ ব্যক্তি, যিনি সমস্ত কিছু নিউট্রালাইজ করে, ব্যালেন্স করে সবাইকে নিয়ে একসঙ্গে চলছেন। আর প্রাক্তন দিলীপ দা, এবং দিলীপ দাকে যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিত্ব, যে পুরুলিয়ায় যাও, ওখানে যাও, প্রত্যেকটা জায়গায় দিলীপবাবু যাচ্ছেন এবং সেখানে সংগঠনকে উনি শক্তিশালী করছেন। মেপে ব্যাট খেলবো এই বলটা, তাই তো? তো বুঝলাম না, মেপে মানে ভালো আসছিল যে এই বলটা হলো না যে আমি বুঝলাম না। দিলীপবাবু যখন আমাদের পরিবর্তন সবার দিনকে দিলীপবাবুকে পুরুলিয়া পাঠিয়েছিল,
তো কেন্দ্র থেকে রাজ্য থেকে যা সিদ্ধান্ত নেবে দলকে তাই তো করতে হবে না আপনাকে। আমাকে যদি কালকে বলে যে হিরণ তুমি এখানে ব্রিগেডে এসো না, তুমি মঞ্চ এয়ারপোর্টে গিয়ে বসে থাকো, যে প্রধানমন্ত্রী যখন আসবেন, আগের বারে যেমন প্রধানমন্ত্রী এসেছিলেন আমাকে ওখানে এয়ারপোর্টে আমাকে দায়িত্ব দিয়েছিলাম, আমি প্রধানমন্ত্রীকে রিসিভ করার দায়িত্বে ছিলাম, একদিন ছিলাম রিসিভ করার দায়িত্ব, আর একদিনকে সি অফের দায়িত্ব ছিলাম 2021-এ। তুমি কি জানো তুমি খুব ভালো উকিল হতে পারতে, প্রতিটা কথা সাজানো। এবং একটা কবিতা তুমি বললে, এই কবিতাটা খুব মানে আমার একটা জায়গা লাগলো। স্ত্রী শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, তবু প্রেম ছিল, তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। জ্যোৎস্নায় তো ভূত দেখা যায় না, যায় না। তার মানে এই যে তুমি বলছো যে আমার কাছে সবকিছু আছে, তার মধ্যে তুমি কেন স্পষ্ট কথাগুলো বলছো? আমি তা বলছি না, এবার আমি তা বলছি না, আমি খালি কবিতাটা বলছি। তবুও এটা তোমাকে নিয়ে বিতর্ক হয়েছে। তুমি বলতে হবে না, ওটা হাইকোর্টেতে আছে, হাইকোর্টকে যা বলার বলে দিয়েছি, হাইকোর্ট দেখছেন। এবং ওটা বুড়ি চাঁদ মানা করেনি, আমি বলে দিচ্ছি ওটা যেহেতু ওটা হাইকোর্টেতে আছে এবং হাইকোর্টেতে বিচারপতির এতে তদন্ত চলছে এবং সেটা ইট ইজ আন্ডার দি জুরিসডিকশন অফ দি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট। সো এটার উপরে কোনো মন্তব্য আমি কখনো আগেও করিনি, আজও করবো না। এই তো বিনা জল ঢুকিয়ে দিয়েছো, বিনা জলে ভাসছে, তোমার তো কোনো কিছু আবার এড়িয়ে গেলে। না এরকম কিছু নেই। দেখুন, আমাকে তো দেশের কনস্টিটিউশন মানতে হবে। আমারও কিছু করার নেই, তুমি হাইকোর্ট দিয়েছো সামনে, দেশের কনস্টিটিউশন মানতে হবে না, আমি কনস্টিটিউশনের বাইরে যেতে পারি না। তুমি আবার জিতে ফেরো, আমার আশা রইলো। আবার মানে তোমার আইনমন্ত্রী করলে খুব একটা ভুল হবে না। আইনমন্ত্রী খুব একটা ভুল হবে না। আচ্ছা তোমাকে ঠিক আছে, তুমি একটা খুব ভালোভাবে কোনো মন্ত্রিত্ব চাই না আমার, ঠিক আছে, একটা এড়িয়ে গেলে ঠিক আছে, কোনো মন্ত্রিত্ব চাই না, সুন্দর করে এড়িয়ে গেলে, আমাকে এমনি বলে বেরিয়ে গেল। মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, আমি পুরো পৃথিবী ঘুরে যেটুকু দেখেছি, আমি তো হার্ভার্ড হসপিটালেতেও গেছি, সেখানেও দেখেছি যে একটা পুরো গ্রামকে, হার্ভার্ড যদি আপনি দেখেন যে অনেকগুলো হসপিটালকে একসঙ্গে করে দিয়েছে। আপনি কিন্তু একটা হাসপাতালের সঙ্গে আরেকটা হাসপাতাল আপনি ওপর দিয়ে চলে যাবেন, রাস্তার এপারে একটা হাসপাতাল, ওপারে একটা হাসপাতাল। তো আপনাকে নিচে দিয়ে নেমে যেতে হবে না, আপনাকে হাসপাতালের থেকে হাসপাতালে আপনার রাস্তা আছে ওপর দিয়ে, আপনি ওপর দিয়ে চলে যাবেন। তো অনেকগুলো হাসপাতালে একসঙ্গে আপনার কানেক্ট করা, এরকম পরিকল্পনা আমি হার্ভার্ডে গিয়ে দেখে এসেছি, এখানে যদি সুযোগ পাও এর পরিকল্পনা আছে। আমি জীবনে যদি কখনো সুযোগ পাই, ক্ষমতা পাই, যদি কখনো আমাকে যদি কখনো দল ক্ষমতা দেয় বা মানুষ ক্ষমতা দেয়, তো আমার যেটা কাজ সেটা হলো যে এডুকেশনের উপর একটা বিরাট কাজ করতে পারবো, শিক্ষার ওপরেতে। কারণ আমি যেহেতু পুরো পৃথিবীর এত বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছি এবং ঘুরতে যাই, আর আমি রিসেন্টলি যে জন্য ইউরোপে গিয়েছিলাম সেটা হলো যে আমি চাইছিলাম যে আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কোনো সেমিকন্ডাক্টর শেখানোর কোনো ইনস্টিটিউট নেই। হ্যাঁ, তো সেই জন্য আমি বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করতে গেছিলাম, কোলাবোরেট করতে গিয়েছিলাম, যে ওনাদের কোলাবোরেশনেতে আমি আইআইটি খড়গপুরের আন্ডারেতে, মানে সেটার সঙ্গে কথাও হয়ে গেছিলো আইআইটি খড়গপুরের সঙ্গে, যেহেতু নির্বাচন এলো বলে আমি সেটা খুব একটা বেশি এগোতে পারলাম না, যে আমি একটা ইনস্টিটিউট বানাবো যেটা সার্টিফিকেশনস, ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টিজ, এভরিথিং উইল বি মনিটর্ড, ম্যানেজড বাই আইআইটি খড়গপুর, সার্টিফিকেটও আইআইটি খড়গপুর দেবে, এবং সেটা কোলাবোরেশনে RWTH জার্মানি, ইতাহে জুরিক, পলিটেকনিক দি তোরিনো, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি কোলাবোরেট করবে, ইনক্লুডিং সাম US ইউনিভার্সিটিস। তো তাহলে কি হবে, আমাদের যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই যে ইস্টার্ন পার্ট, এখানকার ছেলেমেয়েদেরকে সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করতে গেলে, চিপ নিয়ে পড়তে গেলে, VLSI ডিজাইনিং নিয়ে পড়তে গেলে, দে নিড টু গো টু ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, এখানে কিছু নেই। তো সো দ্যাট দে ক্যান স্টাডি হিয়ার, সেই জন্য আমি চেয়েছিলাম এখানে একটা ইনস্টিটিউট করতে। সেটা এই নির্বাচনের পরে শুরু করবো প্রথম, মানে মাই ফার্স্ট টার্গেট, যে ছেলেমেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। মানে এখন যে এজেন্টিক AI চলে এসছে পৃথিবীতে, এজেন্টিক AI, সেই এজেন্টিক AI চলে আসার ফলে নর্মাল যে গতানুগতিক চাকরি, গতানুগতিক যে ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু থাকবে না, কারণ এজেন্টিক AI অনেকটা কাজ করে নেবে। ফলে আমাদেরকে স্কিলটা জানতে হবে, এবং সেটা টেকনিক্যাল স্কিল আমরা যদি না পাই, তাহলে কিন্তু 2 বছরের মধ্যে, আনাদার নেক্সট 2 ইয়ার্স, ভারতবর্ষে এত বড় রিসেশন চলে আসবে যেটা কেউ কল্পনা করতে পারছে না। তো সেই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, ছেলে মেয়েদেরকে ব্যবসার দিকে এগোতে হবে, ছোট ছোট জিনিস নিয়ে। বিকজ তোমার কাছে এখন এজেন্টিক AI আছে, তোমার কাছে এখন ডেটা আছে, তোমার কাছে পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোয়। তুমি যদি আর কোনো ছোট জিনিস নিয়ে কোনো কাজ করতে যাও, তোমাকে আর কোথাও জিজ্ঞেস করতে হবে না, তুমি AI-কে জিজ্ঞেস করো, তোমাকে এজেন্টিক AI যখন চলে, তাকে জিজ্ঞেস করে তোমার পুরো ব্যবসার মডেলটাকে দাঁড় করিয়ে দেবে। তোমার অ্যাকাউন্টস থেকে, তোমার ওয়েবসাইট থেকে, তোমার অ্যাপ থেকে শুরু করে এন্টায়ার জিনিসটা ডিজাইন করে তোমাকে দিয়ে দেবে। মানে ধরো আজকে যারা কন্টেন্ট বানাচ্ছে, ইউটিউব থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, সেটা এজেন্টিক AI বানিয়ে দেবে কদিন পরে। ধরো আজকে যে আমাদের ইন্টারভিউ, মানে একটা অন্য সম্ভাবনা খুলে দিচ্ছে।
যে আমাদের আজকে ইন্টারভিউ নিলে তুমি 1 ঘন্টা ধরে, তুমি যদি ঠিকঠাক প্রম্পট দিয়ে দাও যে এটা হলো হিরণ, এটা আমি, ব্যাকগ্রাউন্ডটা এইটা হবে, দিয়ে বললে আমার এই প্রম্পট অনুযায়ী এই ইন্টারভিউগুলো হোক, সেই প্রম্পট অনুযায়ী আমিও কথা বলবো, তুমিও কথা বললে, পুরো ইন্টারভিউটাই হয়ে যাবে। আমাদের সেই তখন এসে দাঁড়িয়ে থেকে ক্যামেরা নিয়ে করে বসে এডিট করা এত ব্যাপারই থাকবে না, মজাটাই চলে যাবে। ওটা একটা ডিফারেন্ট মজা আসবে জীবনে, কারণ তুমি তখন অনেক বেশি কাজ করতে পারবে। অনেক কিছু ভাবছি, মনের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা বলছে, কিন্তু সব কথা নয়, বেশি কিছু কথা, মানে অনেক বেশি কথা নয়, কয়েকটি কথা খুব সন্তর্পণে এড়িয়ে যাচ্ছে, মানে সেটা বুঝতেও দিচ্ছে না আমি এড়িয়ে গেলাম, সেটা অন্যদিকে ঘুরপথে বেরিয়ে গেল। তবে ভালো লাগলো, খুব ভালো ইন্টারভিউ হয়েছে আমাদের কথোপকথনটা খুব ভালো হলো, এবং আমি আশা করি হিরণের সঙ্গে আমরা আবার দেখা পাবো, সামনে ভোট, সেই ভোটে কথা হবে আবার মাঠে, তাই তো হিরণ? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।